শুভ সকাল। যদিও যখন আপনারা এই কন্টেন্ট দেখতেছেন তখন আর খুব একটা সকাল নাই, কিন্তু যেহেতু রাতে আমরা খেলা দেখছি, খেলা দেখার পরে আমরা সবাই আমরা এই অফিসের লোকজন না, আপনারাও সবাই নিশ্চয়ই মেলা রাত করে ঘুমাইছেন, তারপরে উঠতে দেরি হয়েছে, ধরে নিচ্ছি যে এখনো সকাল আছে। এই সুন্দর সকালটাই একটু তিতো কথা বলি। সুন্দর সকাল তো নানা অর্থে, প্রতিটা সকালই স্রষ্টার সুন্দর সকাল। তার মধ্যে একটু তিতো কথা বলি কি, কালকে বাংলাদেশের যখন সুপার ফোর খেলাটা নিশ্চিত হলো, তারপর থেকে আমি দেখতেছি যে আমাদের সোশ্যাল মিডিয়ায় দুটো জিনিস খুব বলা হচ্ছে। এক হচ্ছে বাংলাদেশ ডিজার্ভিং দল হিসাবে সুপার ফোরে যায় নাই, ডিজার্ভিং দল নাকি ছিল হচ্ছে আফগানিস্তান। দুই নাম্বার হচ্ছে যে বাংলাদেশ সুপার ফোরে গিয়ে সুপার ফোরের সৌন্দর্য নষ্ট করছে। আমি সবসময় বলি যে বাঙালি হচ্ছে সেই নীরেন্দ্রনাথের বলা আত্মঘাতী বাঙালি। বাঙালি কখনো নিজের যে গৌরব এটা প্রকাশ করতে পারে না, এটা প্রকাশ করার চেয়ে অনেক বেশি ব্যস্ত থাকে নিজেকে ছোট করায়। যাই হোক, সেটা বাঙালির মনস্তত্ত্ব নীরেন্দ্রনাথ বা রবীন্দ্রনাথ বদলাতে পারেন নাই, আমি তো বদলাতে পারবো না। আমি শুধু একটু যুক্তিগুলো দেই যে এই যে কথাগুলো বলা হচ্ছে যে বাংলাদেশ ডিজার্ভিং দল না, কিংবা বাংলাদেশ সুপার ফোরের সৌন্দর্য নষ্ট করতেছে, এই কথাগুলো যে কত বাতুলতা, সেই জিনিসটা একটু আজকে অল্প কথায় বলি যে আমরা আসলেই কত আজগুবি ধারণা নিয়ে পৃথিবীতে বসবাস করি। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ ডিজার্ভিং দল কি না। ডিজার্ভিং বলতে আসলে কি বোঝেন? একটা স্কোয়াড দেখে আপনার মনে হচ্ছে বা স্ট্যাটিস্টিক্যালি বা তাদের রেকর্ড দেখে, পুরনো ইতিহাস দেখে আপনার মনে হচ্ছে এই স্কোয়াডটা ডিজার্ভিং ট্রফি জয়ের জন্য। ওই টিমটা ওই টুর্নামেন্টে পারফর্ম করতে পারলো না। পারলো যে টিমটার স্ট্যাটিস্টিক্স অত ভালো না, যে টিমটার রিসেন্ট পাস্ট রেকর্ড অত ভালো না। কোন টিমটা ডিজার্ভিং? কোন টিমটা ডিজার্ভিং একটু বলেন তো। যে টিমটার কাগজ কলমে অনেক কিছু আছে কিন্তু পারফর্ম করতে পারে নাই তারা। আমরা তো পারফর্ম করছি রে ভাই, এই এশিয়া কাপে আমরা পারফর্ম করছি, আফগানিস্তান পারফর্ম করে নাই। এরা যে পারফর্ম করবে সে যাবে। এমন কি হয়েছে যে আফগানিস্তান আর আমাদের পয়েন্ট সমান, আমরা একই রকম জয় পাইছি, একই রকম ডমিনেট করছি এশিয়া কাপ ফার্স্ট রাউন্ডে, তারপরে ওরা মার্জিনালি রান রেটের কারণে বাদ পড়ে গেছে। তাহলেও ধরেন আপনাদের এইসব কথা, আত্মবিধ্বংসী কথা আমরা মেনে নিতাম যে না, আমরা ডিজার্ভিং না। আফগানিস্তান তো টুর্নামেন্টে পারফর্মই করতে পারে নাই। তারা টুর্নামেন্টে একটা মাত্র ম্যাচ জিতছে, সেটা হংকং এর বিপক্ষে। আমরা দুইটা ম্যাচ জিতছি, হংকং এর বিপক্ষে জিতছে এবং ওই আফগানিস্তানকেই হারাইছে, এবং আরামসে হারাইছে। আফগানিস্তানের বিপক্ষে হারতে আমাদের জান বের হয়ে গেছে, ওরকমও হয় নাই। আফগানিস্তান যে দুটো বড় দল ছিল, দুটো বড় দলের বিপক্ষেই হারছে। টেস্ট খেলুড়ে কোন দলের বিপক্ষে তারা এই টুর্নামেন্টে জিততে পারেনি। এখন তাদের ইতিহাসে কি আছে, তাদের ঝুলিতে কি আছে, এগুলো ধুয়ে তো পানি খাওয়া যাবে না রে ভাই। এগুলো ধুয়ে যদি পানি খাওয়া যেত, আমরা এই যাবৎ ইতিহাসে বহু ট্রফি অলরেডি জিতে ফেলতাম শুধু ধুয়ে পানি খেয়ে। আমাদের যখন স্কোয়াডটা ওরকম ডেপথ ছিল, মানে আমাদের স্কোয়াডে 5-6টা খুব সিনিয়র খেলোয়াড় ছিল, যাদের নামের পেছনে 10,000 12,000 করে ইন্টারন্যাশনাল রান, 500-700 করে উইকেট ছিল, সেই সময় আমরা তো নামের ওজনে বহু ত্রিদেশীয় 4 দেশীয় টুর্নামেন্ট জিতে ফেলতে পারতাম। আমরা তো জিতে নাই, তাই বলে কি আমরা বলছি যে আমরা ডিজার্ভিং হয়েও জিতে নাই? এটা কেউ বলতে পারে না। সাউথ আফ্রিকা যে কোনোদিন বিশ্বকাপ জেতে নাই, এখন সাউথ আফ্রিকা কি বলবে যে প্রত্যেকটা বিশ্বকাপ আমার ঘরে দিয়ে যান, আমরা ডিজার্ভিং ছিলাম, আমরা নাম্বার 1 ছিলাম র্যাঙ্কিং, দলের স্ট্যাটিস্টিক সব আমাদের পক্ষে কথা বলে? এসব আজগুবি কথা না টুর্নামেন্টে বা ক্রিকেটে কোনো জায়গা নেই। হ্যাঁ, আমি তো অবশ্যই স্বীকার করি আফগানিস্তান আমাদের চেয়ে টি-20-তে বা কখনো কখনো ওয়ানডেতেও বেটার দল। টি-20-তে তো বটেই। টি-20-তে আধুনিক যে টি-20, এই টি-20 আফগানিস্তান আমাদের চেয়ে অনেক ভালো বুঝতে পারছে, এবং তারা অনেক ভালো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সও জন্ম দিয়েছে। এক তো তারা শুরু থেকে সব ফরম্যাটে নবী ভাইয়ের মতো একটা কার্ড ফিগারের জন্ম দিছে। সেটা নবী ভাই কালকে 5টা ছক্কা মারছে বলে বলতেছি না, নবী ভাইরে নিয়ে বলছি যে আজকে একটু কথা বলবো। নবী ভাইয়ের মতো একটা কার্ড ফিগারের জন্ম দিছে, রশিদের মতো একটা মডার্ন গ্রেট তাদের খেলতেছে। এছাড়া তাদের এক গাদা তরুণ প্রতিভা আছে। আতালের মতো একটা ছেলে কদিন আগে আসছে, এখনই দুর্দান্ত খেলতেছে। আবার করিম জান্নাত
এই করিম জান্নাত তো দুর্দান্ত অলরাউন্ডার, কিন্তু এর কোনো কিছু গ্যারান্টি দেয় না। জানেন, এর কোনো কিছুই গ্যারান্টি দেয় না যে আপনি ভালো পারফর্ম করতে পারবেন, ভালো রেজাল্ট করতে পারবেন। টুর্নামেন্ট গুলো তাহলে কেন আয়োজন হয় রে ভাই? আপনি তো বেসিকই বুঝতেছেন না। টুর্নামেন্ট গুলো আয়োজন হয় হচ্ছে ওই টুর্নামেন্টে কে ভালো করতেছে সে ওই টুর্নামেন্টে ততদূর আগাবে যতটুকু ভালো করবে। তা না হলে তো এআই আসলে যথেষ্ট ছিল। আজকের দিনে এআই আছে, আগের দিনে আমাদের কাছে কাগজ কলম ছিল। আমরা কাগজ কলম করে হিসাব করতাম। একটা টুর্নামেন্টের যখন ফিকচার প্রকাশ হয়, ফিকচার প্রকাশ করাটাই যথেষ্ট ছিল। ফিকচার প্রকাশ করার পরে গণিতবিদের হাতে দিলে উনি স্ট্যাটিস্টিক্স কষে দেখতেন যে কার বিপক্ষে কার জয়ের সম্ভাবনা বেশি, তাকে উইনার ঘোষণা করতে করতে ফাইনালে এসে ওরকম দুই দল মুখোমুখি হবে, ওটাও কাগজ কলমে হিসাব করে তাকে উইনার করে দেওয়া হবে। খেলাধুলা জিনিসটাই পৃথিবী থেকে তুলে দেন, মাঠে আর খেলার দরকার নেই, পুরোটাই অন পেপার হোক। তাই কি হয়? তাই হয় না বলেই বিশ্বকাপ ফুটবলে সেনেগাল কখনো সেকেন্ড রাউন্ডে চলে যায় বা সেমিফাইনালে চলে গেছিল বোধহয়, গ্রিস ইউরো জিতে যায়, চিলি পরপর দুবার আর্জেন্টিনাকে হারায় যেতে, কোপা আমেরিকা যেতে। তাতে তারা আনডিজার্ভিং হয় না। ওই টুর্নামেন্টে ওই নির্দিষ্ট ম্যাচে তারা আর্জেন্টিনার চেয়ে ভালো খেলছে, তাই তারা জিতে গেছে। তাও ধরেন আর্জেন্টিনা বলতে পারে যে আমরা পেনাল্টি শুট আউটে হারছি বা মার্জিনাল গোলে হারছি, কিন্তু আফগানিস্তানের তো সে কথা বলার কোনো উপায়ই নাই। এই টুর্নামেন্টে তারা কোনো পারফর্ম করতে পারে নাই। আপনি যদি বলেন যে তাদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স আছে, সেটা তো ভাই টুর্নামেন্টে এসে শো করতে হবে। কি শো করছে? বৃদ্ধ নবী ভাই ওই যে শ্রীলঙ্কার বিপক্ষে একটা ওভারে, শেষ ওভারে 32 রান নেওয়া, 5টা ছক্কা মারা। এছাড়া বলেন তো এই টুর্নামেন্টে তাদের ওইরকম ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স কি যা নিয়ে তারা আফসোস করতে পারে যে এত সুন্দর খেলেও আমরা সুপার ফোরে যেতে পারবো না, এত সুন্দর খেলার পরেও বাংলাদেশ চলে গেল সুপার ফোরে। এইটা কি আফসোস করার তাদের কোন সুযোগ আছে? শ্রীলঙ্কার বিপক্ষে স্রেফ থ্রাশ আউট হয়েছে। শ্রীলঙ্কা 8 বল বাকি থাকতে 170 রান চেস করে ফেলছে। এটা ছেলে খেলে। বাংলাদেশও তাদের বেশ কনভিন্সিং ওয়েতে হারাইছে। এরপরে কি করে বলেন যে আমরা না ওরা ডিজার্ভিং দল ছিল? আচ্ছা, একটা জিনিস, মিনহাজ আমার মতে এই জেনারেশনের সবচেয়ে ভালো ক্রিকেট বোঝা লোকেদের একজন। দুর্ভাগ্য চক্রে সে ইঞ্জিনিয়ারিং পেশাতেই আছে, বিদেশে থাকে। ও একটা দারুণ স্ট্যাটাস লিখছে যে দেখেন এই পিকচারটা যদি একটু অন্যরকম হতো, মানে শেষ ম্যাচটা যদি শ্রীলঙ্কা আফগানিস্তান না হয়ে বাংলাদেশ আফগানিস্তান হতো, তাহলে কি হতো? আজকে যে আমরা বলতেছি আমরা শ্রীলঙ্কার উপরে ভর করে উঠছি, এই জন্যই তো এত কথা হচ্ছে যে আমরা শ্রীলঙ্কার জয়ের জন্য প্রার্থনা করছি, শ্রীলঙ্কা জিতছে, আমরা চলে গেছি। পুরো ব্যাপারটা সারাদিন যে সবাই শ্রীলঙ্কার জন্য প্রার্থনা করছে, এটা অবশ্যই মন থেকেই করছে, কিন্তু তার মানে এই না যে শ্রীলঙ্কা আমাদের নিয়ে গেছে। আমরা তো আমাদের কাজটা আগেই করে রাখছি, আমরা 2টা জয় আগেই নিশ্চিত করে রাখছি। এরপরে গ্রুপ সমীকরণের কারণে আমরা চিন্তা করব যে আমরা কারা জিতলে আমরা যেতে পারবো। খুব স্বাভাবিক না? আফগানিস্তান জিতলেও তো আমরা যেতে পারতাম যদি সমীকরণ সব মিলতো। আফগানিস্তান যদি গতকালকের ম্যাচেই শ্রীলঙ্কাকে 101-এর নিচে অল আউট করে দিত, তাহলে আমরা যেতাম না। তখন কি বলতাম যে আফগানিস্তান আমাদের নিয়ে গেছে, মানে আমরা নিজেরা গেছি, এটা আমরা মানতে রাজি না। ওই যে ফিকচারের কথা বলতেছিলাম, ধরেন শেষ ম্যাচটা যদি বাংলাদেশ আফগানিস্তান হতো, বাকি রেজাল্ট গুলো ঠিক যা হচ্ছে এটা হয়ে গেছে। শেষ ম্যাচটা বাংলাদেশ আফগানিস্তান, বাংলাদেশ আফগানিস্তানকে হারায় সুপার ফোরে গেল, তখন কি আপনি এই কথা বলতেন যে বাংলাদেশ ডিজার্ভিং দল হিসাবে যায় নাই, অন্যের উপরে ভর করে গেছে? স্রেফ ফিকচারের কারণে শেষ ম্যাচটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে ম্যাচের রেজাল্টটা আমাদের পক্ষে আসাটা দরকার ছিল। যে কোনো ভাবে যে দলে জিতুক আমাদের পক্ষে যেন আসে। আমরা আমাদের কাজটা ঠিক মতো করতে পারছি কিনা? হ্যাঁ, আমরা লাস্ট 3টা সিরিজে যেরকম সুন্দর ব্যাটিং করছি, এই এশিয়া কাপে এখনো পর্যন্ত আমরা তা করতে পারি নাই। ওই যে যেটা বলতেছিলাম এটা শেষ করি নাই, যে ফিকচারের কারণে এটা মনে হচ্ছে যে আমরা অন্যের উপরে ভর করে উঠছি। আপনি যদি পৃথিবীতে নিউ কামার না হন, ওই যে আজকাল দেখি একটা মিম আছে, বাংলাদেশে নতুন নাকি বা পৃথিবীতে নতুন নাকি, পৃথিবীতে যদি নতুন না হন আর ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট এগুলো 2-4 বার যদি দেখে থাকেন, তাহলে দেখবেন পৃথিবীর বহু বিশ্ব চ্যাম্পিয়ন, ফুটবলে বলেন ক্রিকেটে বলেন, ফার্স্ট রাউন্ড পার হওয়ার সময় কোনো না কোনো সমীকরণের উপরে নির্ভর করে পার করছে, পরে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এর কাউরে ডিজার্ভিং না এই কথা বলার কোনো সুযোগ নাই। আর একটা ব্যাপার থাকে যে হৃদয় জেতা,
হৃদয় জেতা। হ্যাঁ, এই ব্যাপারটাকে আমি একবারে তাচ্ছিল্য করি না, যে কোনো একটা টিম খুব দারুণ করলো, তারপরেও জয়টয় পেল না, ভাগ্যবশত পরের রাউন্ডে যেতে পারলো না, হৃদয় জেতা পারফরমেন্স। আফগানিস্তান কি এবার সেটাও করতে পারছে? আমি তাহলেও হয়তো মানতাম যে আপনার মনে হচ্ছে যে আফগানিস্তান এত সুন্দর খেলছে, ওরা সুপার ফোরে গেলেই ভালো হতো। এই যে সুপার ফোরে কে গেলে ভালো হতো, মানে এই কথাটা আমি ইন্ট্রোতে বলছি, যে এই কথাটাও আমি দেখতেছি যে বাংলাদেশ সুপার ফোরের সৌন্দর্য নষ্ট করবে, বা বাংলাদেশ ওঠায় সুপার ফোরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। এইটা মানে কতটা কথা, কতটা নিজেদের অপমান করার মতো কথা, এবং কতটা বাস্তবতা বিবর্জিত কথা, সেটা একটু একবার তলায় দেখবেন। বাংলাদেশকে এশিয়া কাপের মতো টুর্নামেন্টে এই প্রথম, মানে পরের পর্বে গেল বা বেটার রাউন্ডে গেল, এটা করছে, এই প্রথম করছে। বাংলাদেশ এশিয়া কাপে এর আগে 3বার ফাইনাল খেলছে, বাংলাদেশ এশিয়া কাপে সৌন্দর্য নষ্ট করছে। আমি আপনাকে জিজ্ঞেস করি, আফগানিস্তান নিয়ে তো আমরা অনেক চাপাবাজি করি, আজকে আফগানিস্তানের প্রতি 16 আনা সিম্প্যাথি এবং শ্রদ্ধা আমাদের সবার আছে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, তারপরে তাদের ওখানে রাজনৈতিক টার্মোইল থামেই না। এর মধ্যে যেটা বললাম, তারা একজন কার্ড ফিগার নবীবার মতো জন্ম দিচ্ছে, একটা মডার্ন গ্রেট রশিদের মতো জন্ম দিচ্ছে, অনেকগুলো তরুণ এখন দলে আছে। হ্যাঁ, তাদের রেসপেক্ট করি আমরা, তারা সময় অসময় বাংলাদেশকে হারায় দিচ্ছে, এবং আমি মানতেছি টি-20-তে তারা আমাদের চেয়ে ভালো দল। তার মানে এই যে আফগানিস্তানের তুলনায় বাংলাদেশকে তুচ্ছ করতে করতে এমন জায়গায় নিতে হবে যে আফগানিস্তান না উঠে বাংলাদেশ উঠলে এইটা সৌন্দর্য নষ্ট হবে। আফগানিস্তান কি কি অ্যাচিভ করছে বলেন তো? আপনাদের বা আমাদের অ্যাটিটিউড দেখলে তো মনে হয় যে আফগানিস্তান অ্যাকচুয়ালি গত কয়েক বছরে কয়েকটা বিশ্বকাপ জিতে ফেলছে। আফগানিস্তান তো এবার এশিয়া কাপ প্রথম খেলতেছে না। আফগানিস্তান এই মডার্ন যুগে আসার পরে তারা ডমিনেশন, মানে সো কল ডমিনেশন শুরু করার পরে ঠিক কি কি জিতছে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টটা, তাদের অভিষেক টেস্টটা জেতা ছাড়া তাদের উল্লেখযোগ্য অর্জনটা কি? এশিয়া কাপে কি এখনো পর্যন্ত একটা ফাইনাল খেলছে? তারা তো টি-20 স্পেশালিস্ট, তারা নিজেরাই দাবি করে যে তারা এশিয়ার দ্বিতীয় সেরা টি-20 দল। যেহেতু তারা ইন্ডিয়ার কোলের মধ্যে থাকে, ইন্ডিয়াই চিরকাল ট্রেনিং ফেনিং করে আসছে, ওইটাই একসময় তাদের হোম ছিল, ফলে ইন্ডিয়ারে তারা চোখ বুঝে বিশ্ব সেরা দল মেনে নেয় আর নিজেদের দ্বিতীয় সেরা দাবি করে। তো দ্বিতীয় সেরা দলটা ফাইনাল খেলে না কেন? টি-20 ফরম্যাটে তো এবার প্রথম এশিয়া কাপ হচ্ছে না। আমি ধরে নিলাম ওয়ান ডেটা তারা অত ভালো পারে না, তারা দাবি করে তারা সব ভালো পারে, আপনারাও দাবি করেন। আপনারা যারা আফগান রোমান্টিক, মানে এই একটা শব্দ খুব মুখে আসছিল, শব্দটা বলা ঠিক হবে কিনা জানি না, ইউটিউব আটকা দিবে কিনা, দিলের দিক আফগান ফেটিশে ভোগেন যারা, তারা বলেন তো এই তিনটা, এটা নিয়ে তো 3টা টি-20 এশিয়া কাপ হলো, কয়টা ফাইনাল খেলছে? এর আগের 2টা তাদের রেজাল্ট কি? আমরা বরং একটা টি-20 এশিয়া কাপের ফাইনাল খেলছে, আমরা তো টি-20 খেলতে পারি না, আমরা তো সব জায়গায় সৌন্দর্য নষ্ট করি। আফগানিস্তান কি কি অ্যাচিভ করছে এ পর্যন্ত? ওয়ানডে এশিয়া গুলোর কথা বাদই দিলাম, কি অ্যাচিভ করছে এখন পর্যন্ত? তারা সুপার ফোর বা পরের রাউন্ড গুলোতে যখন গেছে, কি সৌন্দর্যের জন্ম দিচ্ছে যেটা বাংলাদেশ দিতে পারে নাই। বাংলাদেশ বরং এশিয়া কাপ গুলোতে খুব আনএক্সপেক্টেড দুর্দান্ত সব পারফরমেন্স করছে, দুর্দান্ত সব সৌন্দর্য উপহার দিছে। এই 2019 বিশ্বকাপ, যেটা আমাদের ইতিহাসের সবচেয়ে খারাপ বিশ্বকাপ গুলোর একটা, সেখানে আফগানরা বলা শুরু করলো যে বাংলাদেশ তাদের চেয়ে খুব বাজে দল। গোলাপদিন নায়েব ম্যাচের আগে বললো যে বাংলাদেশটা নিয়ে ডুববে, সাকিব একা শেষ করে দিল আফগানিস্তানকে। ভাই, এরা কার্ড ফিগারের কথা, এদের কার্ড ফিগার, এদের গ্রেড, এইসবের প্রতি রেসপেক্ট রেখেই বলতেছি, এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে যে কয়টা গ্রেড বেরোচ্ছে ওইগুলা কাছাকাছি যাওয়ার মতো আফগানিস্তান তৈরি করতে পারে নাই। আপনি যদি কার্ড ফিগারের কথা বলেন, তাহলে আমরা 90s থেকে যেসব কার্ড ফিগার জন্ম দিচ্ছি সেটা এখন আফগানিস্তান কল্পনা করতে পারে নাই, এবং এখনো করার কথাও না। তারা মাত্র ক্রিকেটে শুরু করলো, আমি ওই কম্পিটিশনেই যাইতে চাই না যে আফগানিস্তান ভার্সেস বাংলাদেশ, ওটা হয় না। আফগানিস্তানের উত্থানের প্রতি 16 আনা রেসপেক্ট রাখতে হবে। একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে বাংলাদেশ তাদের চেয়ে অনেক অভিজাত একটা দল, এবং বাংলাদেশ এই পর্যায়ে অলরেডি প্রুভেন। বাংলাদেশ কোনো ট্রফি জেতে নাই, এটাও মাথায় রাখতে হবে যে বাংলাদেশ আফগানিস্তানের তুলনায় যেমন অভিজাত দল, বাকিদের তুলনায় তো বাংলাদেশ আবার নবিশ, ফলে বাংলাদেশ এখনো ট্রফি জেতে নাই। এটা খুব অস্বাভাবিক কিছু না।
সাউথ আফ্রিকা লম্বা সময় ধরে 92 থেকে ফাইট করে যাচ্ছে, বিশ্ব সেরার দল, একটা বিশ্বকাপ জিততে পারে নাই তারা। তার মানে কি তাদের পুরো ঐতিহ্য, যে অ্যাচিভমেন্ট, সব মিথ্যে হয়ে গেছে? যায় না। হ্যাঁ, আমরা এখন একটা প্রজন্মান্তরের মধ্যে পড়ছি। আমরা যে ঐতিহ্য নিয়ে উঠতেছিলাম 2006-7 থেকে, সেই ঐতিহ্য যারা তুলে আনতেছিলেন সেই জেনারেশনটা চলে গেছেন, ফলে আমরা একটা প্রজন্মান্তরে পড়ছি। আমাদের এই জেনারেশনটা সুন্দর পারফর্ম করতেছে, তারা যোগ্য হিসাবেই পরের রাউন্ডে গেছে। ওখানে গিয়ে সৌন্দর্য নষ্ট হইতেও পারে, এমন হইতে পারে যে আমরা 3টা ম্যাচে হেরে যাব, কিন্তু এটা আগে থেকে বলা যে বাংলাদেশ ওঠায় সৌন্দর্য নষ্ট হলো, ভাবখানা এমন যে বাংলাদেশ নেপাল বা নামিবিয়ার মতো কোনো একটা দেশ, আর আফগানিস্তানকে বাদ দেওয়া যায়, অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা বাদ পড়ে গেছে। এইগুলা আসলে খানিকটা মিডিয়ান ন্যারেটিভ, এবং সরি টু সে ইন্ডিয়ান মিডিয়ান ন্যারেটিভ, কারণ আফগানিস্তানকে তারা পোষ্য টিম মনে করে, এবং সেই ইন্ডিয়ান ন্যারেটিভে হচ্ছে আপনারা একেবারে গা ভাসায় দেন, যে মনে হয় যে ইন্ডিয়া যতটা এগুলো বিশ্বাস করে বলে তার চেয়ে বেশি আপনারা বিশ্বাস করেন। আমি আবার বলি যে একটা সাকিব আল হাসান, আজকে রশিদ খানরা আমি বলতেছি মডার্ন টি-20 গ্রেট, আমি ওই রেসপেক্টটা তারে দিচ্ছি, উঠে দাঁড়ায় স্যালুট করতেছি, কিন্তু সে সাকিব আল হাসানের কাছে কোথায়? আপনি যদি সাকিব আল হাসানের সঙ্গে তুলনা করেন, যে একটা লোক 10 বছর ধরে আইসিসির 3 ফরম্যাটের র্যাঙ্কিং এর 1 নাম্বার ডমিনেশন করছে, সাকিব আল হাসান এখনো জন্ম দিয়ে পারছে আফগানিস্তান আগামী 10 বছরে জন্ম দেবে? যতই রসিকতা হোক ফেসবুকে, রশিদ এটা বলে নাই, কিন্তু রসিকতা হচ্ছে যে করিম জান্নাত সাকিবের চেয়ে ভালো অলরাউন্ডার। করিম জান্নাত না, সাকিবের কাছাকাছি যাওয়ার মতো অলরাউন্ডার হয়তো নবী ভাইকে একসময় বলা যেত, নবী ভাই যখন পূর্ণ যৌবনে ছিল। বাট রশিদ নিজেও যদি ওপরে ব্যাট করতো হয়তো সাকিবের চ্যালেঞ্জার হইতে পারত। আমি এটা মনে করি যে রশিদ যদি ওপরের দিকে ব্যাট করতো তাহলে রশিদের যোগ্যতা ছিল, ওর ব্যাটিংটা সাকিবের মতো অত মানে গ্যারান্টেড না। ও ব্যাটিং কালকে দেখলেন না যে খুবই ইগো নিয়ে ব্যাট করতেছে, 2-1 ছক্কা মেরে মেজাজ খারাপ হয়ে যে পারতেছি না, আউট হয়ে গেল। সাকিব তো এটা না, সাকিব দলের সেরা ব্যাটসম্যান ছিল, সাকিব একটা বিশ্বকাপের সর্বোচ্চ রান স্কোরারদের মধ্যে একজন ছিল। একটা সাকিব আল হাসান তারা জন্ম দিতে আরো 10-15 বছর কেটে যাবে। ইভেন আপনারা যারা খুব বেশি রেট করেন না, যারা নিয়ে ট্রল করা হয়, একটা তামিম ইকবাল বা একটা মুশফিকুর রহিম বা এই টাইপের খেলোয়াড়, এগুলো জন্ম দিতে তাদের অনেক সময় লাগবে, কিন্তু দোষের কিছু নাই। এটা একটা ঐতিহ্যের ফলে আসে, একটা লম্বা সময় খেলার ফলে আসে। আজকে আফগানিস্তানের একটু ঝলকানি দেখে, প্রত্যেকটা ঝলকানিকে বলি আমি যে উঠে দাঁড়ায় রেসপেক্ট করি, কিন্তু এইসব ঝলকানিতে মুগ্ধ হয়ে এই মিডিয়া, ইন্ডিয়ান মিডিয়া যে ন্যারেটিভ গুলো তৈরি করে যে আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ খুব তুচ্ছ দল, আফগানিস্তানের তুলনায় বাংলাদেশ কেউ না, এইগুলাতে পা দিয়ে না। পা দেওয়ার আগে নিজেরে জিজ্ঞেস করেন যে বাংলাদেশের অ্যাচিভমেন্টটা কি। বাংলাদেশ তো ভাই, বাংলাদেশ আর আফগানিস্তানের একটা মিল দেখেন। আমরা এখন আরেকটা মজার কথা বলি যে আফগানিস্তান কদিন আগে ক্রিকেট শুরু করছে, বাংলাদেশ অনেক আগে ক্রিকেট শুরু করছে। কথাগুলোর মধ্যে না নানা রকম, ওই যে বললাম ন্যারেটিভ, মানে ইন্ডিয়ান মিডিয়া তৈরি করা ন্যারেটিভ, এই জিনিসগুলো একটু তলায় বুঝবেন। বাংলাদেশ কি সত্যি অনেকদিন আগে ক্রিকেট শুরু করছে? মানে আফগানিস্তানের তুলনায় অনেক আগে ক্রিকেট শুরু করছে। বাংলাদেশ আধুনিক ক্রিকেট খেলা শুরু করছে 2005-6 দিকে। তার আগ পর্যন্ত বাংলাদেশ মূলত আইসিসির আশীর্বাদে যে ক্রিকেটটা খেলতো এটা মডার্ন ক্রিকেট না, প্রপারলি একটা বাংলাদেশের ইন্টারন্যাশনাল খেলার মতো টিম ছিল না। বাংলাদেশ আধুনিক ক্রিকেট আসলে 5-6 দিকে শুরু করছে, প্রায় আফগানিস্তানের কাছাকাছি সময়। এর আগে বাংলাদেশ রোমান্টিক একটা জগৎ পার করে আসছে, যেখান থেকে আমরা ক্রিকেটে লম্বা কিছু করতে পারিনি, এবং সেই লেভেলের ক্রিকেটে আমরা ঢুকি নাই। ওই লেভেলের ক্রিকেটে ঢুকছি 2005-6। এবার আসেন ফ্যাসিলিটিস এর কথা বলা হয়, আমরা রোমান্টিসিজম করি এবং আমরা কথায় কথায় বলি যুদ্ধ বিধ্বস্ত দেশ, তারপরে রাজনৈতিক টার্ময়েল, অমুক তমুক। সেটা সত্যি ছিল শুধু নবী ভাইদের জেনারেশনে অল্প কয়েকটা দিনের জন্য, অল্প কয়েকটা দিনের জন্য। কিন্তু নবী ভাইরাই যখন একটা আফগানিস্তান ন্যাশনাল টিম দাঁড় করায় ফেললো, তারপরের থেকে আফগানিস্তান টিমের ফ্যাসিলিটিস আর বাংলাদেশ টিমের ফ্যাসিলিটিস, দুই দল কি পরিস্থিতির ভেতর থেকে দুই দলের ক্রিকেট আগাচ্ছে, এটা কখনো তুলনা করে দেখছেন? যে কারা বেটার ফ্যাসিলিটিস নিয়ে আগাচ্ছে, কারা বেটার সাপোর্ট পাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এই জিনিসগুলো ভাবছেন? আফগানিস্তান এই যতদিন পর্যন্ত ওদের ওখানে হাই পারফরমেন্স সেন্টার গুলো না হচ্ছে, যতদিন পর্যন্ত ওদের ওখানে ঘরোয়া ক্রিকেট ওইভাবে চালু করা না গেছে, ততদিন পর্যন্ত কোথায় ফ্যাসিলিটিস দিত, কোথায় প্র্যাকটিস করতো?
ইন্ডিয়াতে। ইন্ডিয়ার নয়ডাতে ওদের হোম ভেন্যু ছিল এবং ওখানে তারা ইন্ডিয়া যে স্ট্যান্ডার্ডের ফ্যাসিলিটিস ভোগ করে ওই স্ট্যান্ডার্ডের ফ্যাসিলিটিস এর প্র্যাকটিস করতে, ওই স্ট্যান্ডার্ডের ফ্যাসিলিটিস নিয়ে আগাইছে। এখন আমি তো বলবো যে আফগানিস্তান একটা ইন্ডিয়ান বি টিম হিসাবে ফ্যাসিলিটিস পাইছে ওয়ার্ল্ড ওয়াইড। তার ওই মানের উইকেট পাইছে, ওই মানের জিম পাইছে, ওই মানের ইকুইপমেন্ট পাইছে। আমরা তো এখনো তা পাই নাই। তারপরে আফগানিস্তান আইসিসির সহায়তায় নিজের দেশে যে হাই পারফরমেন্স সেন্টার গুলো তৈরি করছে, যেগুলো তাদের ক্রিকেট কাঠামো থেকে উঠে আসে নাই। এমন না যে আফগান ক্রিকেট কাঠামো নিজে ওই স্ট্রাকচারটা তৈরি করছে, ওটা আমিনুল ইসলাম বুলবুলদের মতো যারা আইসিসি কর্মকর্তা ছিলেন তাদের ডিজাইন করা একটা জিনিস, এবং আইসিসির মূলত ফান্ডিংটা সেইটার উপরে ভরসা করে তারা চলতেছে। আমরা তো আইসিসি থেকে ওরকম কোনো ডিজাইন, ওরকম কোনো জিনিস এখনো পাই নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমাদের যে ফান্ড তাতে আমরা নিজেরাই করতে পারতাম, করা হয় নাই। ফলে যদি ফ্যাসিলিটিস এর কথা বলেন তাহলে লাস্ট 10 or 12 ইয়ার্স বাংলাদেশ আফগানিস্তানের চেয়ে বিলো পার ফ্যাসিলিটিস এর মধ্যে দিয়ে চলতেছে, এবং দুই দলের ইন্টারন্যাশনাল ক্রিকেটের ডমিনেশন প্রায় কাছাকাছি সময়ে তৈরি হয়েছে। এখন আপনার শেষ কোশ্চেন থাকবে, এটার অ্যান্সার দিয়ে শেষ করে দিচ্ছি, বেশি বলা হয়ে গেছে অলরেডি। সেটা হচ্ছে ক্রিকেট ঐতিহ্য। আপনি বলবেন বাংলাদেশ 1980-র দশক থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে। বাংলাদেশ 1930-40 সাল থেকে বাংলাদেশের এই মাটিতে প্রতিযোগিতামূলক ক্রিকেটের ট্রেস করা যায়, তাহলে আফগানিস্তানের সঙ্গে আমাদের তুলনা হয় না। আফগানিস্তানের এই ঐতিহ্য নাই। কেন বলছে আপনারা যে আফগানিস্তানের এই ঐতিহ্য নাই? আফগানিস্তানেও কাবুলে 1930-40 সাল থেকে বা তারও আগে থেকে ক্রিকেট হতো। আপনি আফগানিস্তানের ক্রিকেট ঐতিহ্য খোঁজ নিয়ে দেখেন। আর কাবুলে জন্ম নিয়ে সেলিম দুররানি, কাবুলে অবশ্য না, অ্যাকচুয়ালি পাখতুনের এখানে জন্ম নিয়ে সেলিম দুররানি সর্বকালের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন বিবেচিত হয়েছেন, পরে ইন্ডিয়ার হয়ে খেলছেন। আফগানিস্তানি ক্রিকেট ঐতিহ্য অনেক পুরনো। মাঝে ওই যে সোভিয়েত, তালেবান এই টাইম গুলোতে আফগানিস্তানে ক্রিকেট খেলার মতো পরিবেশ ছিল না। আফগান বাচ্চারা এই যে সীমান্তে, যেখানে ওই যে পশতুন এলাকায় ইয়েতে শিবিরে, ওখানে ক্রিকেট খেলতো। আফগানিস্তান কখনোই ক্রিকেট ঐতিহ্যে আমাদের চেয়ে খুব একটা পিছানো দেশ না। অ্যাকচুয়ালি এই এলাকাটা তো ব্রিটিশ কলোনি ছিল। এই এলাকার ব্রিটিশ কলোনির প্রত্যেকটা বিন্দুতে অ্যাকচুয়ালি ক্রিকেট ঐতিহ্য প্রায় একই রকম। কাবুলে যেহেতু ব্রিটিশরা অনেক সময় কাটাইছে এবং কাবুলে প্রচুর ইউরোপিয়ান টাইম গেছে, ওখানে কাবুলে ভালো ক্রিকেট ঐতিহ্য ছিল এক সময়। কাবুলের ক্রিকেট ঐতিহ্য অনেক পুরানো। সেলিম দুররানির খোঁজ নেন বা সেলিম দুররানির নিয়ে আমার কন্টেন্ট আছে, দেখেন সেলিম দুররানির বাবা কাবুলে ক্লাব ক্রিকেট খেলতেন। মানে সেটা 20-এর দশকের কথা রে ভাই। মানে কাবুলে যখন ক্লাব ক্রিকেট হতো, প্রতিযোগিতামূলক ক্রিকেট হতো, তখন ঢাকা ক্রিকেটের আমরা প্রতিযোগিতামূলক ক্রিকেটের স্বপ্নও দেখতাম না। যাই হোক, এইগুলো আবার পরের দিকে যেগুলো বললাম এগুলো আর কি আপনার ওই তর্কের জবাব দেওয়ার জন্য, যাতে মনে হয় যে আমি তর্কে জিতছি। এগুলো আমিও বলি না, যেগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আফগানিস্তান অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে উঠছে এবং তারা কিছু লিজেন্ডারি ক্রিকেটার জন্ম দিচ্ছে এবং টি-20-তে সত্যি তারা একটা মাস্টারিং অর্জন করছে। তার মানে এই না যে তারা যে টুর্নামেন্টটা খারাপ খেলবে ওই টুর্নামেন্টটাও তাদের জোর করে উঠায় দিয়ে সৌন্দর্য বাড়াইতে হবে। ওখানে আমরা ভালো খেলছি, আমরা উপরে যাব, আমরা যা করবো ওইটাই সৌন্দর্য। এইটুকু অন্তত যদি বিশ্বাস না করেন তাহলে আমার মনে হয় ন্যাশনাল আইডিটা ছিঁড়ে ফেলতেও পারেন, সেটাই ভালো হবে। এত বেশি ইনফিনিটি কমপ্লেক্স নিয়ে একটা নিজের জাতীয়তা টিকায় রাখা খুব কঠিন, খুব কঠিন। প্রতিনিয়ত নিজেকে গালি দিয়ে কিভাবে টিকে থাকবেন? যাই হোক, শেষ পর্যন্ত শুভেচ্ছা, আমাদের দলের জন্য শুভেচ্ছা। আমরা সুপার 4-এ আগামীকালই আমাদের অভিযান শুরু হচ্ছে, যেন আমরা ভালো করতে পারি সেই অপেক্ষায় থাকলাম। সবাইকে ভালোবাসা।